ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মান্তি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। আজকে কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরে এমনই একটি সমুদ্র সৈকতের সন্ধান দেব, যেখানে নিজের প্রিয় মানুষকে নিয়ে কিংবা পরিবারের মানুষদের নিয়ে খুব সুন্দর নির্জন কোলাহল মুক্ত একটা পরিবেশে এসে সময় কাটাতে পারবে। তাছাড়াও এই সমুদ্র সৈকতের একদম কাছে এমনই একটি রিসোর্টের সন্ধান দেব, যেখানে সারাটা দিন ভরপুর খাবার দাবার খেয়ে একটা দিন খুব সুন্দরভাবে কাটাতে পারো। এখানে ফুডিং লজিং এ কত টাকা খরচা হতে পারে সেটা তো জানাবো, তাছাড়াও আমি তোমাদের বলবো এই সমুদ্র সৈকত ঘুরে আশেপাশে কি কি সাইট সিন গুলো ঘুরে দেখতে পারবে। না না, এখানেই শেষ নয়, তোমরা কিভাবে কলকাতা থেকে একদম কম টাকা খরচা করে এই সমুদ্র সৈকতে এসে পৌঁছাবে সেটা তো বলবো। তাছাড়াও মাত্র 1 রাত 2 দিনে এই সুন্দর সমুদ্র সৈকত ঘুরে আবার কোন ট্রেন ধরে একদম অল্প খরচায় কলকাতায় পৌঁছাতে পারবে সেটাও জানিয়ে দেবো। তাহলে চলো আর লেট করছি কেন, আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করা যাক। আর হ্যাঁ, প্রথমেই বলছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে পরে লাইক করে দেবে। তাহলে চলো ভিডিওটি স্টার্ট করা যাক। নতুন এক সমুদ্র সৈকতের সন্ধানে সকাল সকাল বাড়ি থেকে রেডি হয়ে চলে এসেছি শালিমার স্টেশনে। কারণ শালিমার স্টেশন থেকেই আজকে আমাকে ট্রেন ধরতে হবে আমার ডেস্টিনেশনে যাওয়ার জন্য। শালিমার টু পুরী ধৌলি এক্সপ্রেস ধরে আমি সবার ফার্স্টে যাব বালাসর স্টেশনে। বালাসর থেকে আমি কোথায় যাচ্ছি সেটা জানার জন্য অবশ্যই লাস্ট পর্যন্ত আমার সাথে থাকতে হবে। তবে 8টা 10-এ আমি পৌঁছে গিয়েছি শালিমার স্টেশনে। 9টা 15-তে শালিমার স্টেশন থেকে ট্রেন ছাড়বে। অনেকটা আগেই পৌঁছে গিয়েছি, তাই বাইরের দিকেই এখন ওয়েট করছি। এখন দাঁড়িয়ে এখানে একটু ওয়েট করার পরে সোজা চলে যাব প্ল্যাটফর্মের দিকে। তারপর প্ল্যাটফর্মে গিয়ে তোমাদের জানিয়ে দেবো ঠিক কত নাম্বার প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়ছে এবং ট্রেন ভাড়া আমাদের কত টাকা করে লাগছে। শালিমার স্টেশনের 1 নাম্বার প্ল্যাটফর্মে এখন আমি দাঁড়িয়ে রয়েছি, আর 1 নাম্বার প্ল্যাটফর্মে ট্রেনও দিয়ে দিয়েছে। শালিমার স্টেশন টু পুরী ধৌলি এক্সপ্রেসে বালাসর পৌঁছানোর জন্য আমাদের কত টাকা করে ট্রেন ভাড়া লেগেছে, মানে টিকিট ভাড়া, সেটা সবার ফার্স্টে জানিয়ে দেবো। শালিমার থেকে বালাসর পৌঁছানোর জন্য আমাদের পার পার্সন টিকিট ভাড়া লেগেছে মাত্র 120 টাকা করে। এবার আসি আরো একটু বিষয়ের ওপরে। আমি কিন্তু মোটামুটি 4 দিন আগে টিকিট কেটেছিলাম, কনফার্ম টিকিটই পেয়েছি। তবে তোমরা আরো কোন কোন ট্রেনগুলো ধরলে পরে খুব সহজেই বালাসর পৌঁছাতে পারবে সেগুলো কিন্তু আমি আস্তে আস্তে জানাতে থাকবো। ট্রেন কিন্তু 1 নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে, আর D11-এ আমাদের সিট পড়েছে। তো চলো, তারই সামনে দাঁড়িয়ে রয়েছে, সোজা গিয়ে ট্রেনে উঠে পড়বো। আমি তো ধৌলি এক্সপ্রেস ধরে আমার জার্নিটা কমপ্লিট করছি। তোমরা চাইলে বন্দে ভারত এক্সপ্রেস কিংবা ফলকনামা এক্সপ্রেস ধরেও কিন্তু খুব সহজে পৌঁছে যেতে পারো বালাসর স্টেশনে। বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু সকাল 6টা 10-এ ছাড়ে হাওড়া স্টেশন থেকে। বালাসরে গিয়ে পৌঁছে যায় মোটামুটি 9টা নাগাদ। হ্যাঁ, যাদের বন্দে ভারত ট্রেনে ওঠার ইচ্ছে আছে তারা কিন্তু বন্দে ভারত এক্সপ্রেসে উঠে নিজেদের জার্নিটা কমপ্লিট করে নিতে পারো। তাছাড়াও ফলকনামা এক্সপ্রেস ঠিক কটার সময় ছাড়ে হাওড়া স্টেশন থেকে চলো তোমাদের জানিয়ে দিচ্ছি। হাওড়া স্টেশন থেকে সকাল 8:30টার সময় ছাড়ে এবং বালাসরে গিয়ে পৌঁছে যায় মোটামুটি 11টা 40 নাগাদ। তো তোমরা কিন্তু জেনেই গেলে যে ফলকনামা এক্সপ্রেস, ধৌলি এক্সপ্রেস কিংবা বন্দে ভারত এক্সপ্রেস কোন স্টেশন থেকে কটার সময় করে ছাড়ে। এবার তোমাদের যে ট্রেনে যাওয়ার ইচ্ছা আছে তোমরা সেই ট্রেনের টিকিট কেটে খুব সহজেই বালাসর পৌঁছে যেতে পারো। তবে জলেশ্বর স্টেশন পার করার পরেই কিন্তু ওয়েদারটা একদম অন্যরকম হয়ে গিয়েছিল। পুরো বৃষ্টি বৃষ্টি ওয়েদারে এত সুন্দর লাগছিল পরিবেশটা, তোমাদের কি আর বলবো। বেশ খানিকক্ষণ জার্নি তো আমরা ট্রেনে করলাম। অবশেষে আমাদের ট্রেন বালাসর স্টেশনের একদম কাছে পৌঁছে গিয়েছে। এবারে হলো ট্রেন থেকে নামার পালা। তবে মাথায় বৃষ্টি আর সুন্দর এই ওয়েদার নিয়ে আমরা নেমে পড়লাম বালাসর স্টেশনে। অবশেষে 1টা 16-তে নেমে পড়েছি বালাসর স্টেশনে। হ্যাঁ, বালাসর স্টেশনে নামার সাথে সাথে এখানকার ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর হয়ে গেছে। আর আমরা কিন্তু আজকে যাব বালাসর স্টেশন থেকে সোজা বাগদা সি বিচে। বাগদা সি বিচটা তোমাদের ভীষণ সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবো, তার সাথে এখানে দাঁড়িয়ে কিছু ছোট্ট ছোট্ট ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে দেবো। আমি এখন বালাসর স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। বালাসর স্টেশনের 1 নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে তোমরা যদি বাইরের দিকে বেরো তাহলে 4 চাকা গাড়ি এবং অটো গাড়ির সুব্যবস্থা পেয়ে যাবে বাগদা সি বিচে যাওয়ার জন্য।
তার জন্য কিন্তু তোমাদের অবশ্যই গাড়িগুলো রিজার্ভ করতে হবে। 4 চাকা গাড়িতে একটু ভাড়াটা বেশি লাগে, অটোতে কিন্তু কম টাকার মধ্যেই তোমরা পৌঁছে যেতে পারবে। এবার আসি মেন কথায়, তোমরা তো জানো আমি খুব কম টাকার মধ্যেই ট্রাভেল করে দেখাই। তো আমি কিন্তু বেরোবো 3 নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে বাইরের দিকে। 3 নাম্বার প্ল্যাটফর্মের দিকেও কিন্তু একটি গাড়ি স্ট্যান্ড রয়েছে, মানে অটো গাড়ি। আমি একজন দাদাকে বলে রেখেছি, সেই দাদা যদি আসে তাহলে তো ভীষণ ভালো, তার সাথেই বেরিয়ে যাব বাগদা সি বিচে। আর দাদা যদি না আসে তাহলে এখান থেকে আমি কত টাকা ভাড়া করে, মানে অটো ভাড়া করে যাচ্ছি বাগদা সি বিচে, সেটাও তোমাদের জানিয়ে দেবো। আর ওয়েদারটা সত্যি কথাই বলতে ভীষণ সুন্দর। কলকাতায় যা পরিমাণে গরম ছিল ভাবতেই পারিনি এখানে এত সুন্দর ওয়েদার পাবো। তো চলো আর লেট করবো না, সোজা 3 নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে বাইরের দিকে বেরোবো। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম প্রচুর পরিমাণে গরম ছিল, ভেবেছিলাম সমুদ্র এলাকা গরমটা দ্বিগুণ হবে, তবে এত সুন্দর ওয়েদার পাবো ভাবতেই পারিনি। বৃষ্টি বৃষ্টি ওয়েদার দেখে তোমরাও সোজা চলে আসো বাগদা সি বিচ ঘুরতে, দেখবে কতটা মজা হয়। চলে এসেছি বাইরের দিকে, আর আমি যে দাদার সাথে কন্ট্যাক্ট করে রেখেছিলাম সেই দাদাও কিন্তু গাড়ি নিয়ে এখানে পৌঁছে গেছে। দাদা দাঁড়িয়ে রয়েছে, এখানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তোমাদের তো বললাম ওয়েদারটা খুব সুন্দর। তবে দাদার কাছ থেকে একটু জেনে নেব যে আমরা যে বাগদা সি বিচ যাচ্ছি স্টেশনের বাইরে থেকে কত টাকা করে দাদা এখানে চার্জ করে। নমস্কার দাদা, এখান থেকে বাগদা সি বিচ যেতে কত টাকা করে নাও? আমরা 700 টাকা করে নিই। 700 টাকা করে। তো তোমরা জানতেই পেরে গেলে, আমি তো তোমাদের আগেও বলেছি আমি কিন্তু লো বাজেট ট্রিপ করি। তোমরা যদি 1 নাম্বার প্ল্যাটফর্মের বাইরের দিকে গাড়ি ঠিক করো তাহলে কিন্তু ভাড়াটা বেড়ে যাবে, সেটা 1000 টাকা 1200 টাকা এরকম করে চার্জ করে। আর 4 চাকা গাড়ি হলে আরো কিন্তু ভাড়াটা বেশি লাগে। দাদা দাঁড়িয়ে রয়েছে, সময় নষ্ট করব না। আর একটি কথা বলবো, দাদার সাথে তোমরা যদি কন্ট্যাক্ট করে বাগদা সি বিচ যেতে চাও অবশ্যই দাদার কন্ট্যাক্ট নাম্বারটা ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা কিন্তু চলে যেতে পারো। আমার 2 ছেলেকে নিয়ে এসেছি বাগদা সি বিচটা ঘুরে দেখবো, আমার এক্সপিরিয়েন্সটা কেমন অবশ্যই তোমাদের সাথে লাস্টে শেয়ার করব। চলো আর দেরি করবো না, অটোতে উঠে পড়ি, চলো। অটোতে উঠে বসে আমরা সোজা রওনা দিলাম বাগদা সি বিচের উদ্দেশ্যে। হ্যাঁ, সবার ফার্স্টে আমরা উঠবো ক্যাম্পে গিয়ে। কোন ক্যাম্পে উঠছি সেটা তোমরা অবশ্যই জানতে পারবে। তবে এই যে রাস্তার ভিউটা কি যে অসাধারণ লাগছিল কি আর বলবো। স্টেশন থেকে অটো ধরে আমরা তো রওনা দিয়েছি বাগদা সি বিচের দিকে। তবে রাস্তার ওপরে কিন্তু এখানে সুন্দর একটা দৃশ্য, যেটা আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে তোমাদের একটু ঘুরিয়ে দেখানোর। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি কিন্তু বুড়িবালাম নদী। এই যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ, যার সৌন্দর্যটা কিন্তু অসাধারণ। এখানে কিন্তু বাঘা যতীনের সাথে ইংরেজদের গুলিগোলা চলেছিল এবং যুদ্ধ হয়েছিল, তারই কিছু কৃতিত্ব এবং ছোট্ট একটু ইতিহাস তুলে ধরার চেষ্টা করলাম। জায়গাটা কিন্তু সত্যি খুবই অপূর্ব। তোমরা যদি এরকম পার্সোনাল গাড়ি বুক করে নিতে পারো তাহলে অবশ্যই বলবো তোমরা এই জায়গাটায় দাঁড়িয়ে এখানকার একটু অনুভূতিটা নিয়েও ভীষণ ভালো লাগবে। বৃষ্টিতে ভেজা সুন্দর রাস্তা এবং গাছগাছালিগুলো দেখতে এতটা অপূর্ব লাগছিল, যেটা নিজের চোখে যতক্ষণ না দেখবে তোমরা কিন্তু বিশ্বাসই করতে পারবে না। এবার তোমাদের আরো কিছু ইনফরমেশন দিয়ে দেব। কলকাতা থেকে তোমরা যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসতে চাও বাগদা সি বিচে তাহলে তোমরা কিভাবে আসবে? আমি কিন্তু বালাসর স্টেশন থেকে আসলাম, সোজা এবারে অটো ধরে কলকাতার দিকে রওনা দিয়েছি। হ্যাঁ, এখন দাঁড়িয়ে রয়েছি হলদিপদা মেন রোডের ওপরে। NH60 রাস্তা ধরলে পরে তোমরা কিন্তু কলকাতা থেকে আসবে, হলদিপদা থেকেই তোমাদের রাস্তা ক্রস করতে হবে। মানে এই যে টার্নিংটা দেখতে পাচ্ছ, এই টার্নিংটা মানে বাঁদিকের হলদিপদা মেন রোডের বাঁদিকের রাস্তাটা ধরে মেন তোমাদের 18 কিলোমিটার ভেতরে যেতে হবে বাগদা সি বিচে যাওয়ার জন্য। এটা কিন্তু সোজা চলে যাচ্ছে কলকাতার দিকে। আর এইখান থেকে তোমরা বাঁদিকের রাস্তাটা যদি টার্নিং নাও তোমরা 18 কিলোমিটার ভেতরে গেলে পরে বাগদা সি বিচ পেয়ে যাবে। তো চলো, এটা জানানোর ছিল, জানিয়ে দিলাম। এবারে অটোতে গিয়ে উঠে পড়বো। বর্ষাকালে এখানকার সৌন্দর্য তোমরা তো দেখলে, তবে হ্যাঁ, বর্ষাকালের সাথে সাথেই তোমরা যদি দুর্গাপুজোর আগে কিংবা শরৎকালে আসো তাহলে ভাববে যে তোমরা কোথায় চলে এসছো। কারণ এই যে চারিদিকে খোলা জায়গাগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা জায়গায় কিন্তু ঘন কাশবনে ভরে ওঠে। তখন সৌন্দর্যটা ঠিক কেমন লাগবে তোমরা নিজেরাই ধারণা করতে পারো। চারিদিকে বিভিন্ন ধরনের গাছগাছালি, তারই মাঝখান দিয়ে আঁকাবাঁকা সরু রাস্তা। সেই রাস্তা দিয়ে অটো করে বেশ খানিকক্ষণ জার্নি করার পরে অবশেষে আমরা এসে পৌঁছে গিয়েছি আমাদের ক্যাম্পের একদম সামনে। তবে দাদা কিন্তু একদম গাড়িটা ক্যাম্পের ভেতরেই ঢুকিয়ে দিয়েছিল। ফাইনালি পৌঁছে গিয়েছি বাগদা সি বিচের কাছে। আজকে আমি যে রিসর্টে নাইট স্টে করবো সেই রিসর্টে।
কোন রিসর্টে উঠেছি এবং রুমগুলো কেমন, এখানকার খাবার দাবার ফেসিলিটি কি কি আছে এবং কি কি খাবার দাবারে পাবে, কত টাকা খরচা, সমস্ত কিছু জানাবো। তবে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, রিশুকে নিয়েও দাঁড়িয়ে রয়েছে, তাই সোজা চলে যাব। আমি যে রুমটা নিয়েছি সেই রুমটা তোমাদের আগে সবার ফার্স্টে ঘুরিয়ে দেখিয়ে দেবো। চলে এসো। আমি তো রিসর্টে পৌঁছে গিয়েছি, তবে তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে আমি কোন রিসর্টে উঠেছি। বাগদা সি বিচের একদম কাছে ব্লু আইস ইকো রিসর্টে আজকে আমি নাইট স্টে করব। হ্যাঁ, আজকের রাতটা কিন্তু এখানে স্টে করব। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি আই লাভ ব্লু আইস যে লেখার লোগোটা রয়েছে তার ঠিক সামনে। আর এর ব্যাক সাইডেই কিন্তু রয়েছে আমাদের রুমটা। অসাধারণ একটা ভিউ, তার সাথে সি ভিউটা তো অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো। আর হ্যাঁ, পুরো যে রিসর্টটা রয়েছে সেটাও তোমাদের আস্তে আস্তে ঘুরিয়ে দেখাবো। দিনের বেলার সৌন্দর্যটাও দেখতে পারবে, সাথে সন্ধেবেলা ঠিক কিভাবে রিসর্টটা সেজে ওঠে সেটাও তোমাদের দেখিয়ে দেবো। চলো আগে সবার ফার্স্টে গিয়ে রুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ওয়েদারটা জাস্ট ফাটাফাটি। এই আমি রুমের ভেতরে এন্ট্রি করলাম। রুমটা কিন্তু খুবই সুন্দর, মানে বলার বাইরে। এখানে আমি যে কটা রুম ঘুরে দেখলাম প্রত্যেকটা রুমই খুব সুন্দর। হ্যাঁ, অবশ্যই তোমাদের রুমগুলো খুলে খুলে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যেখানকার রুমগুলো ঠিক কেমন। তবে আমি যে রুমটাতে নাইট স্টে করব সেই রুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হলো বড় বেড, বেডের মধ্যে কিন্তু 4টে বালিশের ব্যবস্থা রয়েছে। ওইদিকে খুব সুন্দর একটা ফটো ফ্রেম রয়েছে। এদিকে চলে এসো। এখানে রয়েছে একটি ছোট্ট টেবিল, এখানে রয়েছে একটি চেয়ার, এই সাইডেও চেয়ার রয়েছে। তার সাথে এখানে রয়েছে একটা সুন্দর ছোট্ট ড্রেসিং টেবিল, যেখানে দাঁড়িয়ে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে নিজেদেরকে সাজিয়ে তুলতে পারবে। তার সাথে রয়েছে এসির ফেসিলিটি। হ্যাঁ, এখানে কতগুলো রুমে এসির ফেসিলিটি পাবে এবং নন এসি রুম কতগুলো রয়েছে এটাও আমি জেনে নেব। সাথে রুমের মধ্যেই পেয়ে যাবে কিন্তু বেসিনের সুব্যবস্থা। এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে, আর এখানে রয়েছে টাওয়াল, রয়েছে ডাস্টবিনের ব্যবস্থা। এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ওয়াশরুমটা। ওয়াশরুমের মধ্যে কি কি রয়েছে সেটা তো অবশ্যই দেখিয়ে দেবো। ওয়াশরুমে কিন্তু শাওয়ার, হ্যান্ড শাওয়ার, গিজারেরও ব্যবস্থা তোমরা পেয়ে যাবে, মানে ঠান্ডার সময় যদি কেউ আসো কোনো রকম সমস্যা হবে না। তার সাথে এখানে খুব সুন্দর একটা ব্যাপার দেখলাম, ওয়াশরুমে কিন্তু একদম প্যাকেট সিস্টেম সাবান রয়েছে, কারো ব্যবহার করা না। যারা ব্যবহার করবে তারা প্যাকেট থেকেই সাবান বের করে ব্যবহার করতে পারো। তার সাথে শ্যাম্পুও রয়েছে, বালতি মগ যা যা থাকে সমস্ত কিছুই রয়েছে, এবং পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ কতটা সুন্দর। তাছাড়াও রুমটা কিন্তু ভীষণই সুন্দর। হ্যাঁ, বেডের সাইডে একটি কিন্তু জানলার ব্যবস্থা রয়েছে, সেটা একটু ঘুরিয়ে দেখিয়ে দেবো তোমাদের। চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্কস। আর হ্যাঁ, আসার সাথে সাথেই দাদা বলেছিলেন যে ওয়েলকাম ড্রিঙ্কসটা দিয়ে দেবো। তবে তোমরা তো জানো ভিডিও শুটের একটা ব্যাপার থাকে, তাই ভিডিও শুটের জন্য একটু লেট করে ওয়েলকাম ড্রিঙ্কসটা নিলাম। তবে তোমরা যদি আসো সাথে সাথেই কিন্তু এন্ট্রি করেই ওয়েলকাম ড্রিঙ্কসটা হাতে পেয়ে যাবে। ওয়েলকাম ড্রিঙ্কস হাতে পেয়ে গেছি, এবারে হালকা গলাটা ভিজিয়ে নিয়ে সোজা একটু ফ্রেশ হব। ফ্রেশ হয়ে চলে যাব লাঞ্চের টেবিলে। হ্যাঁ, লাঞ্চে কি কি থাকছে সেটা তো দেখতে হবে। আর অবশ্যই তোমাদের বললাম, আগেও বলেছি, আসার সাথে সাথেই দাদা কিন্তু বলেছিল ওয়েলকাম ড্রিঙ্কসটা নেওয়ার কথা, তাই কাজের জন্য নেওয়া হয়নি। তবে এখন একটু গলাটা ভিজিয়ে নিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে সোজা চলে যাব লাঞ্চের টেবিলে। চলো এখন আমি তোমাদের একটু ছোট্ট করে আমি যে রিসর্টে নাইট স্টে করবো সেই রিসর্টটা ঘুরিয়ে দেখিয়ে দিই। রিসর্টের নাম হলো ব্লু আইস ইকো রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। বাইরের দিকের ভিউটা কিন্তু অসাধারণ, কটেজগুলো দেখতে কি অপূর্ব লাগছে তোমরা তো বুঝতেই পারছো। তার সাথে রয়েছে বড় একটি গার্ডেন, রয়েছে রেস্টুরেন্টের ব্যবস্থা। এখানে তোমরা যদি আসো, চেক ইনের টাইম হলো সকাল 10:30, চেক আউটের টাইম হলো সকাল 10টা। এইখানে কিন্তু তোমরা এসি এবং নন এসি দুটো রুমেরই সুব্যবস্থা পেয়ে যাবে। এসি রুম নিলে কত টাকা খরচা পড়বে, নন এসি রুম নিলে কত টাকা খরচা পড়বে সেটা তো জানতে পারবেই। তবে তোমরা কিন্তু এখানে টেন্টেরও ব্যবস্থা পেয়ে যাবে। টেন্টে থাকলে পরে কত টাকা খরচা পড়বে সেটা আমি অবশ্যই জানিয়ে দেব। তবে কটেজগুলোতে থাকলে তোমরা পার্সোনাল ওয়াশরুমের ব্যবস্থা পেয়ে যাবে, এবং তোমরা যদি টেন্টে থাকো তাহলে তোমাদের কমন ওয়াশরুম ব্যবহার করতে হবে। ব্লু আইস ইকো রিসর্ট এবং রেস্টুরেন্টে থাকলে পরে তোমরা এখানকার প্যাকেজের মধ্যে যত সব জিনিসপত্র খাওয়ার দাওয়ার রয়েছে সেগুলো তো পাবে। তার সাথে তোমাদের ইচ্ছে অনুযায়ী তোমরা যদি কোনো রকমের খাওয়ার দাওয়ার অর্ডার করো সেগুলোও বানিয়ে দেওয়া হবে।
তাছাড়া এবার তোমরা বলতেই পারো যে রুম একটিই দেখালে আর রুম দেখালে না, রুম কিন্তু প্রত্যেকটার ভিউ একই রকম, তাই শুধুমাত্র আমি যে রুমটা নিয়েছি সেই রুমটাই দেখিয়ে দিলাম। এরপরে তোমরা যদি এখানে আসো অবশ্যই নিজেদের মতো চয়েস করে রুম কিন্তু নিয়ে নিতে পারো। ফ্রেশ হয়ে গেছি একদম, কিন্তু খাবার দাবার খেয়ে সোজা চলে যাব সি বিচের দিকে, তাই পুরোই রেডি হয়ে গেছি। সোজা চলে যাব আমি লাঞ্চ টেবিলে, দেখি খাবারে কি কি রয়েছে, চলো তোমাদের দেখিয়ে দেবো। প্রচুর খিদে পেয়ে গেছে আর ওয়েট করতে পারছি না। এই যে তোমরা মিডিল পোর্শনে জায়গাটা দেখতে পাচ্ছ, চারিদিকে কটেজ, আর মিডিল পোর্শনে কিন্তু খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে। খুব সুন্দর একটা পরিবেশে আজকে দুপুরের লাঞ্চটা সারবো, চলে এসো। খাওয়ার টেবিলে কিন্তু পুরো খাবার দাবারে একদম ভরপুর রয়েছে। তোমরা আবার ভেবো না যে প্রত্যেকটা খাবার আমি একা ফিনিশ করব, না না, ওম আছে, সাথে সৌরভ রয়েছে, সকলে মিলেই খাবার দাবার গুলো ফিনিশ করব। তবে চলো আগে বসে পড়ি, তারপরে আস্তে আস্তে তোমাদের বলে দিচ্ছি খাবারে কি কি রয়েছে। চলো ওম গিয়ে আগে বসো। হ্যাঁ বসো। এখানে রয়েছে সাদা ভাত, সাথে রয়েছে এখানে আলু বরবটি ভাজা, এখানে রয়েছে পমফ্রেট মাছের খুব সুন্দর একটা গ্রেভি, এটা কিন্তু পোস্ত দিয়ে করা হয়েছে। আর এই হলো পমফ্রেট মাছের সাইজটা, কি সুন্দর দেখতে লাগছে। যাই হোক, অনেক কিছু খাবার রয়েছে, সমস্ত কিছু বলতে হবে। এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে দই বেগুন, এটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করব। সাথে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, আর এখানে রয়েছে কিন্তু কাঁকড়া, যেটা সি বিচে আসলে পরে খাওয়াটা কিন্তু ভীষণ ভাবে দরকার। কাঁকড়া ছাড়া সি বিচে ঘোরাটা কিন্তু অসম্পূর্ণ রয়ে যায়, আমার কাছে যেটা মনে হয়। এই যে কাঁকড়াটাকে কিন্তু, এই দেখো কাঁকড়ার সাইজ। যাই হোক, অনেক কিছু রয়েছে, সাথে এখানে পাঁপড় রয়েছে, এখানে রয়েছে স্যালাড, আর এই যে ঠান্ডা জলটা, এটা কিন্তু আমি এক্সট্রা টাকা দিয়ে পে করে নিয়েছি। তোমরা চাইলে এখানকার নর্মাল জলও খেতে পারো, কোনো রকম সমস্যা হবে না। যেহেতু একটু গরমটা বেশি, তাই আমি ঠান্ডা জল নিয়েছি। তাহলে চলো ঝটপট করে খাবার দাবার গুলো স্টার্ট করা যাক। আচ্ছা, আরো একটি কথা বলবো, এখানে কিন্তু চাটনিটাও রয়েছে, মানে শেষ পাতে চাটনি খেয়ে তোমাদের খাবারটা সম্পূর্ণ করবে। পেটে তো প্রচুর খিদে ছিল, তবে এত রকমের খাবার দেখে সত্যিই পেট ভরে গিয়েছিল যে কোন খাবারটা আগে খাবো আর কোন খাবারটা পরে খাবো। তবে আমি প্রত্যেকটা খাবারই কিন্তু অল্প অল্প করে টেস্ট করেছিলাম। প্রত্যেকটি খাবারের আলাদা আলাদা রকমের টেস্ট ছিল এবং প্রত্যেকটি খাবারই অন্য অন্য রকম করে বানিয়ে দিয়েছিল। তবে তার মধ্যে থেকে চিংড়ি মাছের রেসিপিটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। আর এখানে একটি নতুন ধরনের খাবার খেলাম, সেটা হলো দই বেগুন। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, তবে ফার্স্ট টাইম ট্রাই করলাম, ভালোই লেগেছিল। তবে অনেকের তো মুখের স্বাদ ভিন্ন ভিন্ন ধরনের, তোমাদের ভালোও লাগতে পারে। তাছাড়া আমার একটু নতুনত্ব ধরনের খাবার খেতে বেশ ভালোই লাগে। রিসর্টে আসার পর থেকেই এত রকমের খাবার দাবার খাচ্ছি, সত্যি কথা বলতে বেশ দিনটা ভালোই কাটছিল। তবে যারা খাদ্য রসিক তাদের কিন্তু বেশ ভালোই কাটবে একটি দিন। আমার সাথে ওম ছিল, ওম খেতে বসেছিল। আমি পাঁপড়টা ট্রাই করলাম, সাথে সাথে ও বলল মা আমিও অল্প খাবো, ওকেও খাইয়ে দিলাম। খাবার দাবার ফিনিশ করে এবারে আমরা সোজা চললাম সি বিচের দিকে। সময় নষ্ট করা যাবে না, কারণ শর্ট টাইমে আমি তো বাগদা সি বিচটা ঘুরে দেখবো। আর হ্যাঁ, তোমরা যখন ক্যাম্প থেকে কিংবা রিসর্ট থেকে বেরোবে, তার ঠিক হাতের ডান দিকের রাস্তা ধরে একটু এগিয়ে আসতে পারি, তোমরা দেখতে পাবে বিশাল বড় একটি ঝাউবন। তারই মাঝখান দিয়ে সরু রাস্তা রয়েছে সি বিচে যাওয়ার জন্য। আমি সেই রাস্তা ধরেই এগিয়ে চলছি সি বিচের দিকে। ঝাউবনের মাঝখান দিয়ে যে রাস্তাটা তৈরি করা হয়েছে সি বিচে যাওয়ার জন্য, সেই রাস্তা দিয়ে যখন তোমরা যাবে মনে হবে ছোট্ট একটি কোনো পাহাড় দিয়ে তোমরা ট্রেক করছো। আর হ্যাঁ, অবশেষে রিশু এবং সাথে ওমকে নিয়ে আমি পৌঁছে গিয়েছি সি বিচের একদম কাছে। ফাইনালি আমি চলে আসলাম বাগদা সি বিচে। আর আজকে কিন্তু একটু বেলা হয়ে গিয়েছে, তাই ভাবলাম একটু বিকেল বিকেল ওয়েদারে বাগদা সি বিচটা ঠিক কেমন দেখতে লাগে সেটা একটু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। তারপরে আমি কিন্তু কালকে ভোরবেলা আবার আসবো, এসে ভোরবেলার সৌন্দর্যটা অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। আমার ভীষণ ভালো লাগছে এখানে এসে। আরো একটি কথা বলবো, দীঘা পুরী বছরে একবার না একবার আমরা প্রত্যেকেই কিন্তু যাই, মানে বাঙালিদের সেকেন্ড হোম বললেই দীঘা পুরী আমরা সবাই জানি। আমিও বছরে কিন্তু 1 থেকে 2 বার যাই দীঘা পুরী ঘুরতে। তবে তোমরা যদি নিজের প্রিয় মানুষকে নিয়ে কিংবা পরিবারের সাথে একটা নির্জন সমুদ্র সৈকত কিংবা কোলাহল মুক্ত একটা সমুদ্র সৈকতে যদি দিন কাটাতে চাও বা রাত কাটাতে চাও, অবশ্যই তোমরা কিন্তু বেছে নিতে পারো বাগদা সি বিচ। তার সাথে এই সুন্দর সমুদ্র সৈকত তো থাকছে, এবং থাকছে
ব্লু ওয়াইস ইকো রিসর্টে থাকার পরে ভরপুর খাবার দাবারের আয়োজন। তোমরা কিন্তু ভীষণ সুন্দরভাবে এখানে সময়গুলো কাটাতে পারো। তার সাথে এই প্রাণ খোলা সমুদ্র দেখতে ভীষণ ভালো লাগছে। আমরা বলি দীঘা পুরীতে জলের ঢেউ প্রচুর, না না, এটা কিন্তু এখন ভুল ধারণা তোমাদের। আমি যে বাগদা সি বিচে আছি, বাগদা সি বিচেও কিন্তু জলের ঢেউ কম না, প্রচুর জলের ঢেউ। এই দেখো জলগুলো কত দূর চলে আসছে। সব থেকে বড় কথা হলো রিশু যেহেতু আছে তাই আমি জলে নামছি না, তবে দূর থেকে দেখিয়ে দিচ্ছি জলের ঢেউটা কতটা। তোমরা এখানে আসলে পারে তোমরাও ভীষণ সুন্দরভাবে স্নান করতে পারবে, মজা করতে পারবে। আর এইদিকে দেখো প্রচুর টুরিস্টরা কিন্তু এসছে, যারা সত্যিকারেরই একটা মানে ব্যস্ত জীবনের মধ্যে থেকে একটু নিজেদের মতো করে সময় কাটাতে চায়, তারা কিন্তু বাগদা সি বিচে আসে। দেখো সামনের দিকে প্রচুর টুরিস্টরা এসছে, তারাও কিন্তু খুব সুন্দরভাবে সময় কাটাচ্ছে। এই যে তোমরা বড় ঝাউবনটা দেখতে পাচ্ছ, তার ব্যাক সাইডেই রয়েছে ব্লু ওয়াইস ইকো রিসর্ট। মাঝখানের দিকে পড়বে এই বড় ঝাউবন, তার সামনেই পড়বে বড় এই প্রাণ খোলা সমুদ্র, যার সৌন্দর্য অপরূপ। অনেকে কিন্তু নিজেদের বাইক কিংবা 4 চাকা গাড়ি নিয়ে সোজা চলে এসেছে সি বিচে এনজয় করার জন্য। বেশ খানিকক্ষণ সমুদ্র সৈকতে মজা করলাম। জলের ঢেউ তোমরা বুঝতেই পারছো, দেখেও নিলে যে কতটা জলের ঢেউ এখানে আছে। তবে এখন সন্ধে সন্ধে হয়ে আসছে, তাই এখানে আর সময় নষ্ট করব না, সোজা চলে যাব আমি যেখানে নাইট স্টে করছি সেখানে, মানে ব্লু ওয়াইস ইকো রিসর্টে। দুপুরের খাবার দাবারের ব্যবস্থা থেকে শুরু করে আমাদের যে রুমটা দিয়েছে সেটা তো ভীষণ ভালো লেগেছে আমার কাছে। তবে সন্ধেবেলা এবং রাত্রেবেলা আমাদের জন্য কি অপেক্ষা করে রয়েছে আমি তো অনেক কিছু বলে এসেছি, জানি না কতটা আমি সেখানে গিয়ে পাবো। যাই হোক, পুরোটাই তোমাদের জানিয়ে দেবো। আমি রাতের ডিনারটা কমপ্লিট করি, সন্ধেবেলা এখানে আমাদের জন্য কি কি আয়োজন করা হয়েছে সমস্ত কিছু দেখার পরে আমি আস্তে আস্তে তোমাদের জানিয়ে দেবো যে এখানে আসতে গেলে কত টাকা খরচা হতে পারে, এখানে মানে ফুডিং এবং লজিং এ তোমাদের কত টাকা খরচা হতে পারে। তো আস্তে আস্তে জানাবো, কারণ আমাকে সবার ফার্স্টে দেখে নিতে হবে ব্যাপারগুলো, যে হ্যাঁ আমার যদি ভালো লাগে অবশ্যই তোমাদের বলবো যে তোমরা এখানে আসো। আর এখনো পর্যন্ত তো আমার এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই কাটলো। তো চলো সোজা এবারে চলে যাওয়া যাক ব্লু ওয়াইস ইকো রিসর্টের দিকে। সমুদ্র ঘুরে চলে এলাম এবারে রিসর্টে। এই যে হাতে শঙ্খগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ওম সমুদ্র সৈকত থেকে কুড়িয়ে এনেছিল। যেহেতু এখানে লোকজনের আনাগোনা একটু কম, তাই বিভিন্ন ধরনের সামুদ্রিক জিনিস কিন্তু দেখা যায়। রিসর্টে আসার সাথে সাথেই একটি কথা রয়েছে না, চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছে, তেমন কিন্তু আমারও ফিলিংসটা ছিল। আমি তো দুপুরে লাঞ্চ করে যখন বেরিয়েছিলাম তখন তো এখানকার সৌন্দর্যটা অন্যরকম দেখেছিলাম, তাহলে এমনটা হলো কি করে? হ্যাঁ, সন্ধ্যের পর থেকে ব্লু ওয়াইস ইকো রিসর্ট কিন্তু এরকমই সুন্দর করে সাজিয়ে তোলা হয়। গাছগাছালি থেকে শুরু করে এই রিসর্টের যতগুলো ছোট ছোট কটেজ রয়েছে প্রত্যেকটিতেই কিন্তু আলোয় আলোকিত হয়ে উঠেছে। রিসর্টে আসার সাথে সাথেই দাদা বলে দিলেন, সন্ধেবেলার খাবার দাবার খেতে হবে তো নাকি? আমি বললাম, আবার খাবার দাবার? হ্যাঁ, রিসর্টে কিন্তু সারা দিন তোমরা ভরপুর খাবার দাবার খেতে পারবে। এবারে বললাম, দুপুরে যা যা খেয়েছি এখনো তো আমাদের অবস্থা বেশ কাহিল রয়েছে, আবার খাবার দাবার খেতে হবে? যাই হোক, মজা করতে এসছি, মজা তো করতে হবে। তাই সোজা রুম থেকে বেরিয়ে চলে এলাম কটেজের সামনে যে বসার ব্যবস্থা করা হয়েছে ঠিক সেখানে। সন্ধেবেলা বিচ থেকে ফিরে আসার পথে এখানে দেখলাম রিসর্টে কিন্তু সন্ধেবেলা স্ন্যাক্সটা রেডি হয়ে গেছে। আমাকে রুম থেকে ডেকে নিয়ে আসলো দাদা। যাই হোক, এখানে কি কি রয়েছে তোমাদের জানিয়ে দিচ্ছি। এখানে রয়েছে দুধ চা, আর এখানে রয়েছে গরম গরম পাকোড়া। আমি ম্যাগিটা বলেছিলাম রিশুর জন্য, ম্যাগিটাও খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে। তো চলো স্ন্যাক্সটা শেষ করা যাক, তারপরে কিন্তু বারবিকিউর প্রস্তুতি চলছে, সেটাও তোমাদের দেখিয়ে দেবো। বৃষ্টি ভেজা এই ওয়েদারে গরম গরম চা সাথে পাকোড়া খেতে এত মজা লাগছিল সেটা তোমাদের কি বলবো। সাথে কিন্তু ওমও ছিল। ওমো পাকোড়া এবং চা দুটোই বেশ মজা করছিল। বাড়িতে ওকে চাটা আমি একদমই দিই না, তবে এখানে গিয়ে একটু বায়না করলো চা খাওয়ার জন্য, তাই আর বারণ করলাম না। সন্ধেবেলার গরম গরম চা সাথে পাকোড়া খেতে খেতে চলো তোমাদের এবারে একটু ঘুরিয়ে নিয়ে আসি যেখানে বারবিকিউয়ের জন্য প্রস্তুতি চলছে।
সবার ফার্স্টে দেখলাম দাদা এসে এখানে দাও দাও করে আগুন জ্বালিয়ে তুললো। আর এই আগুনের উপরেই কিন্তু বানানো হবে বারবিকিউ। তবে কিসের কিসের বারবিকিউ বানানো হবে সেটা কিন্তু অবশ্যই তোমাদের জানিয়ে দেব। তবে বারবিকিউটা কিন্তু প্যাকেজের মধ্যে থাকে না। তোমরা কতটা বারবিকিউয়ের জন্য মাংস কিনতে চাও কিংবা দাদাদের কাছে অর্ডার দিতে চাও, অর্ডার দিয়ে দিতে পারো, তারা কিন্তু বারবিকিউ বানিয়ে দেবে। আর তার জন্য তোমাদের এক্সট্রা টাকা পে করতে হবে। যেখানে আগুনটা জ্বালানো হয়েছিল তার ওপরেই পাতলা লোহার নেট বসিয়ে বেশ সুন্দর করে কিন্তু চিকেন এবং চিংড়ি মাছ বসিয়ে দেওয়া হয়েছে বারবিকিউ বানানোর জন্য। খেতে কিন্তু ততটাই মজাদার হয়েছিল। তোমরা অবশ্যই ব্লু আইস ইকো রিসর্টে যদি যাও, তোমরা কিন্তু অর্ডার করে বারবিকিউটা খেতে পারো। খেয়ে তারপরে আমাকে জানাবে যে আসলে তোমাদের কেমন লেগেছিল। যাই হোক, এখানে কিন্তু বেশ খানিকক্ষণ বারবিকিউগুলো রেডি হওয়ার পরে প্লেটে তুলে নেওয়া হচ্ছে। তারপরে দাদা গরম গরম বারবিকিউ সার্ভ করছে আমাদের সামনে। সন্ধেবেলা চলে এসেছে বারবিকিউ। এখানে চিকেন বারবিকিউ, এখানে রয়েছে চিংড়ির বারবিকিউ। দেখো, এইটা চিংড়ির বারবিকিউটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, খেয়ে বলবো কেমন হয়েছে। তার আগে একটু চিকেনটা ট্রাই করে দেখি। হ্যাঁ দেবো, হ্যাঁ অবশ্যই সবাই খাবে। এই দেখো, চিকেন বারবিকিউ এবং চিংড়ি মাছের বারবিকিউ দুটোই কিন্তু অসাধারণ ছিল। চিকেনের বারবিকিউ আমি এর আগে বহুবার ট্রাই করেছি, তবে চিংড়ি মাছের বারবিকিউটা ফার্স্ট টাইম ট্রাই করলাম। তবে বারবিকিউয়ের সাথে কিন্তু আমাদের কোল্ড ড্রিঙ্কসও দিয়েছিল, তবে সেটার স্যুটটা আসলে নেওয়া হয়নি। দুপুরবেলা আমরা লাঞ্চটা সেরেছিলাম কিন্তু পুরো চারিদিকে রিসর্ট আর মাঝখানে একটা খুব সুন্দর বসার জায়গা রয়েছে, সেখানে বসেই দুপুরবেলার আমরা লাঞ্চটা কমপ্লিট করেছিলাম। তবে এখন রাতের বেলা ডিনারটা কোথায় করব, চলো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হলো ব্লু আইস ইকো রিসর্টের পার্সোনাল রেস্টুরেন্ট। এখানে খুব সুন্দর করে রেস্টুরেন্টটা সাজানো রয়েছে। এখানে বসে রাতের ডিনারটা কমপ্লিট করব। ডিনারে কি কি থাকছে চলো আগে রেস্টুরেন্টের ভেতরে গিয়ে দেখিয়ে দিই। এখানে কিন্তু খাওয়ারে অনেক কিছুই রয়েছে, তবে দুপুরবেলা যেহেতু আমরা প্রচুর রকম আইটেম দিয়ে খাবার দাবার কমপ্লিট করেছিলাম, তাই রাতের বেলা একটু হালকা পাতলা খাবার দিয়ে ডিনারটা সারবো। এখানে রয়েছে সাদা ভাত, সাথে একটা মিক্স ভেজ তরকারি, মানে খুব সুন্দর ফুলকপি, গাজর, বরবটি সমস্ত রকম সবজি দিয়ে একটা তরকারি রয়েছে। এখানে রয়েছে চিকেন, এখানে রয়েছে একটা করে কালো জাম। তো চলো, একদম প্লেন হালকা পাতলা খাবার। আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে রাতে কত রকমের আইটেম থাকবে। দেখছি হালকা পাতলা খাবার রয়েছে, কারণ দুপুরবেলা তোমরা তো দেখেছো মানে কিচ্ছু বাদ নেই। মাছ, চিংড়ি মাছ, কাঁকড়া সমস্ত রকম আইটেম দিয়ে কিন্তু দুপুরের লাঞ্চটা সেরেছিলাম। তবে বেশ ভালো লাগলো। রাতে হালকা পাতলা খাবার খেয়ে এবারে ডিনারটা কমপ্লিট করবো। রিসর্টটা যতটাই সুন্দর, এখানকার রেস্টুরেন্টটা কিন্তু ততটাই সুন্দর। রেস্টুরেন্টের ভেতরে রয়েছে বিভিন্ন ধরনের টেবিল চেয়ারের সাজানো, তাছাড়াও রয়েছে দেওয়ালের মধ্যে বিভিন্ন ধরনের আঁকিবুকি। যে আঁকিবুকিগুলো কিন্তু আসলে পুরো রেস্টুরেন্টটাকে আরো দ্বিগুণ সুন্দর করে তুলেছে। তার সাথে খাবার দাবারগুলোও কিন্তু বেশ মোটামুটি ভালোই আমার লেগেছিল। নেক্সট ডে একদম ভোরবেলা আমি চলে এসেছি পুরো রেডি হয়ে সমুদ্র সৈকতে। ভোরবেলার সমুদ্র সৈকত ঘুরিয়ে দেখাবো তোমাদের বলেছিলাম, তাই আমি কিন্তু ভোর ভোর একদম চলে এসেছি। এখানে এসে দেখছি সমুদ্র পুরো উথাল পাথাল হয়ে গেছে। এতটা জলের আওয়াজ, সত্যি কথা বলতে এতটাই ভালো লাগছে। তোমাদেরও বলবো ভোরবেলার দিকে আসবে, দেখবে খুব সুন্দর একটা সৌন্দর্য দেখতে পারবে। হ্যাঁ, যদি তোমরা বৃষ্টি বৃষ্টি ওয়েদার দেখে আসো তাহলে কিন্তু এখানকার সৌন্দর্যটা ডবল হয়ে যাবে, এটা আমি তোমাদের একদম বলে দিতে পারি। তাহলে তোমরা যদি এরকম সুন্দর ওয়েদারে একটা সময় কাটাতে চাও, বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আসো, সৌন্দর্যটা দ্বিগুণ হয়ে যাবে। হ্যাঁ, এবার তোমাদের বলছি, যারা দীঘা পুরী ঘুরেছো তারা একবার একটু আমাকে বিশ্বাস করে এখানে আসো, দেখবে তোমাদেরও ভীষণ ভালো লাগবে। মানে আমার ভিডিও দেখে তোমরা অনেকেই অনেক জায়গা গেছো এবং ভালো ভালো কমেন্ট করেছো। তোমরা যদি আমাকে বিশ্বাস করে এখানে আসো, আশা করছি তোমরা আমাকে ভালো কমেন্ট করেই বলবে যে হ্যাঁ আমাদের এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে। আর হ্যাঁ, এইবারে অনেকের কোশ্চেন থাকতেই পারে, যেহেতু নির্জন সমুদ্র সৈকত বলেছি, যে নিজের প্রিয় মানুষকে নিয়ে কিংবা ফ্যামিলির মানুষজন নিয়ে এখানে আসাটা
সেফ হবে কি হবে না। একদম সেফ। আমি নিজে আমার দুটো ছোট বাচ্চাকে নিয়ে এখানে আছি এবং ব্লু আইস ইকো রিসর্টে এখানে মানে রাত কাটালাম। আমার কিন্তু কোনো রকম প্রবলেম হয়নি, খুব সুন্দর করে ঘুরছি। এবারে আর এখানে সময় নষ্ট করব না, আশেপাশে বেশ কিছু সাইট সিন আছে ঘুরে দেখার মতো, তো দাদা এইগুলো আমাদের বলে দিলেন। তো এইগুলো এখন আমি যাব গাড়ি করে ঘুরতে। তো চলো এখান থেকে বেরোনো যাক। বাগদা সি বিচের কাছেই রয়েছে বিশাল বড় মোহনা। মোহনা মানে তোমরা বুঝতেই পেরে গেছো, এখানে কিন্তু বড় বড় ট্রলার করে একদম গভীর সমুদ্র থেকে মাছ ধরে আনা হয় এবং মাছগুলো এখানেই নামানোর কাজ হয়। মোহনা মানে তোমরা বুঝতেই পেরে গেছো, এখানে কিন্তু তোমরা দেখতে পাবে বিশাল বড় মাছের আড়ত কিংবা মাছের মার্কেট, যেটা আমরা দীঘা পুরীতে গিয়েও দেখতে পারি। এখানেও কিন্তু অনেক বড় মাছের মার্কেট রয়েছে। পুরো মার্কেটটা যদি ঘুরিয়ে দেখাতে যাই তাহলে কিন্তু আমাকে আলাদা একটি ভিডিও বানাতে হবে, তাই ছোট্ট করে তোমাদের কাছে তুলে ধরবো। মোহনার সৌন্দর্য তোমরা দেখতে থাকো, তার সাথে ছোট্ট একটি ইনফরমেশন দেব। তোমরা যদি ব্লু আইস ইকো রিসর্টে ওঠো তাহলে সেখানকার মালিক কিংবা ম্যানেজারের সাথে কথা বলে সাইট সিন তো ঘুরে দেখবে, তার সাথে চাঁদিপুর এবং পঞ্চলিঙ্গেশ্বরটাও ঘুরে দেখে নিতে পারো, তাহলে ভীষণ ভালো লাগবে। যেহেতু আমার বাড়ি ফেরার টিকিটটা ছিল তাই আমি পঞ্চলিঙ্গেশ্বর এবং চাঁদিপুরটা ঘুরে দেখতে পারিনি, কারণ চাঁদিপুর এবং পঞ্চলিঙ্গেশ্বর ঘুরতে গেলে একটু সময় সাপেক্ষ ব্যাপার রয়েছে। হ্যাঁ, এবার তোমাদের আরও একটি জায়গা দেখিয়ে দেবো। এখান থেকে কিন্তু যেরকম সুন্দরবনের ছোট ছোট লঞ্চগুলো ছাড়া হয়, এখান থেকেও কিন্তু সেই লঞ্চগুলো ছাড়া হয়। তোমরা সেই লঞ্চগুলো বুক করে ছোট ছোট কিছু দ্বীপ রয়েছে সেই দ্বীপগুলো ঘুরে দেখে নিতে পারো। তবে এবার আমি তোমাদের দেখিয়ে দেবো একটু মাছের মার্কেটটা। দীঘা পুরীতে যেরকম মাছের মার্কেট রয়েছে, এখানেও কিন্তু মাছের বিশাল বড় মার্কেট রয়েছে, যেখান থেকে পাইকারি রেটে বিভিন্ন জায়গায় মাছ পাঠানো হয়। আর এই জায়গাটিও কিন্তু ভীষণ ভালো লাগবে। সাইট সিন ঘুরে চলে এসেছিলাম রিসর্টে। এসে সবার ফার্স্টে আমরা ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। ব্রেকফাস্টে কি কি ছিল সেটা আমি তোমাদের মুখেই জানিয়ে দিচ্ছি, কারণ দেখালাম না ভিডিওটি অনেকটি বড় হয়ে যাবে, তাই অনেক ছোট্ট ছোট্ট ইনফরমেশন দেওয়ার আছে, সেগুলো তো পৌঁছাতে হবে তোমাদের কাছে। তবে ব্রেকফাস্টে কিন্তু পরোটা, আলুর তরকারি, সাথে ডিম এবং ছিল দুধ চা এবং একটি করে কলা। হ্যাঁ, তোমরা এখানে লুচি রুটিরও ব্যবস্থা পেয়ে যাবে। তোমরা যে যেরকম খেতে চাইছো তোমরা অর্ডার করে দেবে, সেরকমই খাবার দাবার তোমাদের দিয়ে দেবে। এবারে আসি মেন বিষয়ের ওপরে, যে এখানে থাকতে গেলে কত টাকা করে খরচা পড়তে পারে। তোমরা ব্লু আইস ইকো রিসর্টে যদি থাকো, মানে এসি কটেজ নিলে পরে তোমাদের পার হেড 2400 টাকা করে লাগবে। নন এসি রুমে লাগবে মাত্র 1800 টাকা করে। এখানে টেন্টের ব্যবস্থাও রয়েছে, টেন্টে থাকলে 1300 টাকা করে লাগবে। তবে এর ওপরেও আরো একটি কথা বলবো, তোমরা যদি ওম ট্রাভেল ব্লগ মানে আমার চ্যানেলের নাম নিয়ে আসো তাহলে কিন্তু 10% মতো ডিসকাউন্ট পেয়ে যাবে। তার মানে কতটা সুন্দর জায়গার একটি সন্ধান দিলাম, যেখানে তোমরা খুব কম মানে কম খরচাতেই কিন্তু জায়গাটি ঘুরে দেখে নিতে পারবে। তার সাথে সি বিচটা তো এনজয় করতেই পারবে। এবার আসি বাচ্চার বিষয় নিয়ে। মানে আমার সাথে যেরকম ওম রয়েছে, ওমের 5 বছর বয়স হয়ে গেছে। 5 বছরের নিচে যেসব বাচ্চারা রয়েছে তাদের কিন্তু কোনো রকম টাকা লাগবে না। 5 বছরের ঊর্ধ্বে যারা আছে তাদের হাফ টাকা করে লাগবে, এবং 10 বছরের পর থেকে যেসব বাচ্চারা তোমাদের সাথে আসবে তাদের জন্য ফুল টাকাই কিন্তু লাগবে। তবে হ্যাঁ, ডিসকাউন্ট তো অবশ্যই তোমরা পেয়ে যাবে। তোমরা তো দেখেছো ওম যে আমাদের সাথে আছে, ওমেরও কিন্তু পুরো ভরপেট খাবার দাবার এখানে দিয়েছে, কোনো রকম প্রবলেম হয়নি। আশা করছি তোমাদের সাথেও যদি ছোট বাচ্চারা থাকে কোনো রকম প্রবলেমে তোমাদের করতে হবে না। এবার বলবো আমি কোন ট্রেনে ফিরে যাব। আমি কিন্তু এই জায়গাটি ঘুরে সোজা চলে যাব আবার স্টেশনে, মানে বালাসোয়া স্টেশনে। ওখান থেকে 3টের সময় আমি ধৌলি এক্সপ্রেস ধরবো। মাত্র 120 টাকা দিয়ে টিকিট কেটে সোজা চলে যাব কলকাতায়। তার মানে তোমরা বুঝতেই পারলে কম টাকা খরচা করে তোমরা কি করে এখানে এসে পৌঁছাবে সেটা তো জানিয়ে দিলাম। তার সাথে তোমরা কোন ট্রেনটি ধরলে পরে মাত্র 1 রাত 2 দিনে এই সুন্দর জায়গাটি ঘুরে আবার বাড়ি ব্যাক করতে পারবে সেটাও জানিয়ে দিলাম। আশা করছি তোমাদের আজকের ভিডিওটি ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। নতুন বন্ধুদের বলছি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চটজলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নেবে। যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।